অধ্যায় ৭। প্রথমবার একটা ট্রায়াল, এরপর আরও একটি প্রথম। জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অনুভূতিটা ঠিক কেমন ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। অনেকটা নিজের প্রথম সন্তানের জন্মের খবর শোনার মতো, শিরায় শিরায় বিদ্যুৎ খেলে যাওয়ার মতো এক শিহরণ। পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের হয়ে তখন আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমাদের অনেকের জন্যই সেটা ছিল জীবনের প্রথম বিদেশ যাত্রা, প্রথমবারের মতো বিমানের সিঁড়িতে পা রাখা। ভয়ের চেয়ে বরং এক অজানা রোমাঞ্চে টকবক করে ফুটছিলাম আমরা। সেই সফরেই দেখা মিলেছিল ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের, ওয়াভেল হাইন্স, রামনরেশ সারওয়ান এবং রিয়ন কিং। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমাদের প্রথম ধাক্কাটা এলো খাবারের টেবিলে। কোথাও কোনো হালাল খাবার মিলছিল না, তার ওপর মুরগির মাংসের টুকরোগুলো ছিল এক একটা আস্ত ফুটবল সাইজের। প্রথম দিনই অতিরিক্ত খেয়ে বমি করে ভাসিয়েছিলাম আমি। শেষমেশ আমাদের কোচ হারুন রশিদ এই হালাল খাবারের সংকটের একটা সুরাহা করেছিলেন। কিন্তু ক্যারিবিয়ান এই সফরের আসল রুদ্ধশ্বাস মুহূর্ত, বা বলা ভালো অন্ধকার অধ্যায়টা শুরু হল একটা ভয়ঙ্কর স্ক্যান্ডেল দিয়ে। দলের অন্যতম ব্যাটসম্যান জিশান পারভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ জড়িয়ে পড়ল, পরিস্থিতি হয়ে উঠল চরম ঘোলাটে। জিশানের দাবি ছিল তার চেয়ে অনেক বেশি বয়সী এক নারী তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। যদিও সত্যি বলতে আমার মনে হয়েছিল দোষ আসলে দুজনেরই ছিল। ঘটনার মাত্র কয়েকদিন আগেই জিশানের সাথে ড্রেসিং রুমের এক ফালতু বিষয় নিয়ে আমার তুমুল ঝগড়া হয়েছিল। আমাদের কথাবার্তাও একেবারে বন্ধ ছিল। কিন্তু যখন পুলিশ এসে জিশানকে ধরে নিয়ে গেল, আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। উত্তেজনায় রাতের ঘুম হারাম হয়ে গেল। মাঝরাতে কোচ হারুন রশিদের কাছে ছুটে গেলাম, কান্নায় ভেঙে পড়ে বললাম, জিশানকে বাঁচান প্লিজ। আমি তো তখন স্রেফ আবেগে অন্ধ এক কিশোর। ঠিক করলাম সহতীর্থকে বাঁচাতে আমি মিথ্যে সাক্ষ্য দেব। হ্যাঁ, আদালতে গিয়ে আমি বলবো যে পুরো দোষটা ওই নারীরই, যদিও তাদের মধ্যে ঠিক কী ঘটেছিল তার কিছুই আমি জানতাম না। আজ এত বছর পর কথাটা স্বীকার করতে চরম অস্বস্তি আর অনৈতিক মনে হলেও সেদিন এক বিপন্ন সহতীর্থকে বাঁচাতে এই কাজটাই আমি করতে চেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হল। কিংস্টনের আদালত প্রমাণের অভাবে জিশানকে বেকসুর খালাস দিল। আমার আর মিথ্যে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন পড়ল না। ওয়েস্ট ইন্ডিজের বিচার ব্যবস্থাকে ঈশ্বর রক্ষা করুন। এরপর আবার ২২ গজে ফেরা। বারবাডোজে ৩ ম্যাচে ২২টি উইকেট তুলে নিলাম। ব্যাট হাতেও বেশ কিছু রান এলো। কিন্তু আসল বোমাটা ফাটল আরও একদিন সকালে। সেদিন সকালে আমি মাত্র দাঁত ব্রাশ করছি, এমন সময় হারুন রশিদ এসে বললেন, অভিনন্দন শাহেদ, পাকিস্তান জাতীয় দলের জন্য তোমার নাম বিবেচনা করা হয়েছে। পায়ের নিচের মাটি সরে গেল, নাকি আমি নিজেই ভূমিকম্পের মতো কেঁপে উঠলাম কে জানে। আমি আক্ষরিক অর্থে পাথর হয়ে গেলাম। মুখের ভিতরে টুথব্রাশটা তখনও ধরা। ঘোর লাগা অস্ফুট স্বরে শুধু বলতে পারলাম, কি? কেনিয়াতে তখন পাকিস্তান দল এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। বিশ্বের অন্যতম সেরা স্পিনার মুস্তাক আহমেদ তখন ইনজুরিতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমার দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বদল হিসাবে আমাকেই বেছে নেওয়া হয়েছে। হারুন রশিদের কথাগুলো প্রথমে নিছক রসিকতা মনে হলেও যখন তিনি ফ্লাইটের টিকিট আর অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দিলেন, তখন বুঝলাম স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু একই সাথে একটা শীতল ভয় আমাকে গ্রাস করল। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইনজামামুল হকের মতো জীবন্ত লেজেন্ডের সাথে এক ড্রেসিং রুমে বসব আমি? এত বড় চাপ সামলাবো কিভাবে? জাতীয় দলে ডাকার আগে কি অন্তত একটু সময় বা কোনো নোটিশ দেওয়া উচিত ছিল না? কিন্তু পরক্ষণেই মনে হল এই তো আমার সেই পরম আরাধ্য স্বপ্ন। খবরটা দিতে বাড়িতে ফোন করলাম, কিন্তু আমার পরিবার তো আমার কথাই বিশ্বাস করল না। তারা ভাবল জিশানের সে স্ক্যান্ডালে আমি নির্ঘাত জড়িয়ে পড়েছি, আর তাই আমাকে শাস্তি হিসাবে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আমার বড় ভাই তারিক শেষমেশ আসল ঘটনা যাচাই করতে খোদ কোর্টটি ফোন করে বসলেন। নিজের পরিবারের কাছেই আমার বিশ্বস্ততার এই ছিল নমুনা। অধ্যায় ৮। এক নির্ঘুমের স্বপ্নের অভিষেক। প্রথম উত্তেজনাটা কেটে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরটা আমার কাছে হয়ে দাঁড়াল শুধুই ভয় আর আত্ম অনুসন্ধানের এক নামান্তর। আমি তো নেহাতি এক কিশোর, এই অভাবনীয় সুযোগে রোমাঞ্চিত হওয়ারই কথা। কিন্তু মাথার ভেতর তখন ঘুরপাক খাচ্ছে বাবার সেই ভয়ঙ্কর আর্থিক বিপর্যয়ের কথা। যদি আমি ব্যর্থ হই, যদি আমি নিজেকে প্রমাণ করতে না পারি, তবে আমার পরিবারের কি হবে? ড্রেসিং রুম থেকে যখনই মাঠে পা রাখতাম, দেউলিয়াত্বের সেই কালো ছায়াটা আমাকে তাড়া করে ফিরত। হারুন রশিদের সেই টুথব্রাশ কলের পর সব হিসাব নিকাশ পাল্টে গেল। আমার পরিবার তো ভেবেই বসল জিশান পারভেজের ঘটনায় ফেঁসে গিয়ে আমি বুঝি দেশে ফেরত আসছি।
কিন্তু আমার সেই যাত্রাপথটা ছিল একটা রুদ্ধশ্বাস থ্রিলারের মতো। বারবাডোস থেকে গায়ানা, গায়ানা থেকে লন্ডন, লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে করাচি, সেখানে পরিবারের সাথে মাত্র কয়েক মিনিটের দেখা, গিয়ারটা তুলে নেওয়া, এরপর আবার করাচি থেকে দুবাই হয়ে সোজা নাইরোবি। নাইরোবিগামী ফ্লাইটে যখন উঠলাম, শরীর তখন ক্লান্তির চরম সীমায়, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। থাকবেই বা কি করে? আর কয়েক ঘন্টা পরেই আমি সেই সব ক্রিকেট দেবতাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে যাচ্ছি যাদের পোস্টার দেখে আমি বড় হয়েছি। ওয়াসিম আকরাম কি আসলেই ততটা লম্বা? ওয়াকার ইউনুসের হ্যান্ডশেকটা কি সত্যিই ততটা শক্ত? ইঞ্জি কতটা বিশাল? তারা কি আদৌ আমাকে পাত্তা দেবে? নাইরোবিতে পা রাখার পর সব ভয় কুরপুরের মতো উবে গেল। হোটেলে প্রথম দেখা হলো বাঁহাতি হার্ড হিটার আমির সোহেলের সাথে, এরপর এলিভেটরের কাছে সাগলাইন মুশতাক, আর তারপর ওয়াসিম ভাই। প্রথম দর্শনেই আমি মুগ্ধ। কি বিশাল ব্যক্তিত্ব, কি অসাধারণ একজন লিডার! মঈন খান, রমিজ রাজা, সাঈদ আনোয়ার সবাই আমাকে এমনভাবে বরণ করে নিলেন যেন আমি তাদেরই একজন। এত দ্রুত সব ঘটছিল যে আমার গায়ে তখনও অনূর্ধ্ব-19 দলের জ্যাকেট, পাকিস্তান জাতীয় দলের ব্লেজার বানানোর সময়টুকু পাইনি। ম্যাচের আগের দিনের নেট সেশন, আমাকে প্যাড পরতে বলা হলো। এরপর যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। ওয়াসিম ভাই, ওয়াকার ভাই, সাকলাইন, বিশ্বের সেরা এই বোলারদের আমি নেটের চারপাশে সপাটে আছড়ে ফেলতে শুরু করলাম। ফাস্ট বোলারদের একটা ইগো থাকে। পরের দিন 2W জোট বাঁধল আমাকে শিক্ষা দেওয়ার জন্য। তারা তাদের গতি আরও বাড়িয়ে দিল, কিন্তু আমার তো তখন কোনো ভয় নেই, হারানোর কিছু নেই। তারা যত জোরে বল করছিল আমি তত ভয়ঙ্কর শক্তিতে বলগুলো ফেরত পাঠাচ্ছিলাম। পরিবারের এক জরুরি দরকারে ওয়াসিম ভাইকে দেশে ফিরতে হচ্ছিল। যাওয়ার আগে তিনি একটা মাস্টার স্ট্রোক দিয়ে গেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাঈদ আনোয়ারকে, ছেলেটাকে ব্যাট করতে দিও। কেনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আমার ব্যাটিংয়ের সুযোগ আসেনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগের রাত আমাকে বলা হলো আমি হয়তো ওপেন বা ওয়ান ডাউনে নামতে পারি। উত্তেজনার পারদ তখন চরমে। রাত 2:30টার দিকে আমি গোসলার শেপ সেরে আমার রুমমেট সাদাব কাবিরকে ঘুম থেকে তুলে বললাম, ম্যাচের সময় হয়ে গেছে, চলো যাই। সাদাব তো অবাক, লালা পাগল হয়েছ, এখন রাত 2:30টা? লজ্জিত হয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম। সকালে উঠে সাদাবকে বললাম, রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, আমি জয়াসুরিয়া, মুরালীধরন আর ধর্মসেনাকে বিশাল সব ছক্কা হাঁকাচ্ছি। সাদাব হেসে বলল, দোয়া করি স্বপ্নটা যেন সত্যি হয় ভাই। সাঈদ আনোয়ার আর সালিম এলাহি ওপেন করতে নামলেন। দলীয় 60 রানের মাথায় এলাহি আউট হলে আমি 3 নম্বরে নামলাম। মাঠে নামার আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। শচীন টেন্ডুলকার তার একটি প্রিয় ব্যাট ওয়াকার ইউনুসকে দিয়েছিলেন শিয়ালকোট থেকে ওই মডেলের ব্যাট বানিয়ে আনার জন্য, আর ওয়াকার ভাই সেই ঐতিহাসিক ব্যাটটি তুলে দিয়েছিলেন আমার হাতে। হ্যাঁ, নাইরোবিতে শাহিদ আফ্রিদির সেই প্রথম সেঞ্চুরিটি এসেছিল শচীনের প্রিয় ব্যাট থেকে। মাঠে নেমে প্রথম বলটা ঠেকিয়ে দ্বিতীয় বলেই এক বিশাল ছক্কা। এরপরের ঘটনাগুলো আমার স্মৃতিতে ব্ল্যাকআউট। আমি শুধু রোবটের মতো বল দেখছিলাম আর সীমানার ওপারে পাঠাচ্ছিলাম। নন স্ট্রাইক প্রান্তে শাহিদ আনোয়ারের মতো লেজেন্ড দাঁড়িয়ে আছেন, সেদিকেও আমার ভ্রুক্ষেপ নেই। চমিন্দা বাজ, জয়াসুরিয়া, মুরলীধরন, 1996 সালের বিশ্বকাপজয়ী বোলারদের আমি পাড়ার বোলার বানিয়ে ছেড়ে দিয়েছিলাম। মুরলীধরনকে পরপর 4-5টা ছক্কা মারাটা ছিল সবথেকে তৃপ্তিদায়ক। পাঠানদের একটা প্রবাদ আছে, শিকার যত বড় হয় তার মাংস তত সুস্বাদু হয়। আমি ঠিক সেটাই করছিলাম। মাত্র 37 বলে সেঞ্চুরি। আমি তো জানতামই না যে আমি কোনো বিশ্ব রেকর্ড করেছি। ড্রেসিং রুমে ফেরার পর রমিজ রাজা যখন বললেন, পার্টনার তুমি তো বিশ্ব রেকর্ড করে ফেলেছ, আমি অবাক। সবথেকে কম বয়সে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, যদিও আমার বয়স তখন 16 নয় 19 ছিল। নাইরোবিতে আমি বুঝিনি আমি কি করেছি, বুঝলাম যখন দেশে ফিরলাম। কারাচি এয়ারপোর্টে হাজার হাজার উন্মাত্ত হানুষের ঢল, তাদের কাঁধে চড়ে যখন আমি বেরোচ্ছিলাম, তখন বুঝলাম ইতিহাস রচিত হয়ে গেছে। গুলশানের এক সাধারণ পাঠান ছিলে এক লহমায় পাল্টে দিয়েছে তার নিজের, তার পরিবারের এবং বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ। অধ্যায় 9, সন্ধানের শুরু। পেছন ফিরে তাকালে দেখি আমি সেই বিরল সৌভাগ্যবানদের একজন, যে এই 22 গজের নির্মম রণাঙ্গনে কেবল টিকেই থাকেনি, বরং বুক চিতিয়ে লড়াই চালিয়ে গেছে। বেশিরভাগ যোদ্ধাই 1 দশকের মাথায় অস্ত্র ফেলে দেয়, কিন্তু আমি টানা 2 দশক পার করেছি। আন্তর্জাতিক ক্রিকেটের এই দীর্ঘ যাত্রায় কতবার যে মনে হয়েছে, আর না, এবার থামি। শরীর বিদ্রোহ করেছে, হাতের আর চোখের সেই চিরচেনা সমন্বয় মাঝে মধ্যে হারিয়ে গেছে। চোখের সামনে মেয়েদের আকশা, আনশা, আজুয়া, আসমারা মুখগুলো ভেসে উঠেছে।
মনে হয়েছে ওদের আরেকটু সময় দিই। বাবার মৃত্যুর সেই অন্ধকার সময়টা আমাকে প্রায় শেষ করে দিয়েছিল, কিন্তু ওই যে বললাম, হার না মানা লড়াই চালিয়ে যাওয়াটাই আমার রক্তে। মিশন অস্ট্রেলিয়া, এক রুদ্ধশ্বাস রাতের গল্প। কেনিয়ায় অভিষেকের সেই দানবীয় সেঞ্চুরির পর আমার চারপাশের সবকিছু যেন রকেট গতিতে ছুটতে শুরু করল। এরপরই ডাক এলো নতুন এক মিশনের, অস্ট্রেলিয়ার মাটিতে কার্লটন অ্যান্ড ইউনাইটেড সিরিজ। স্বাগতিক অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর আমরা, এই ৩ দল নিয়ে এক ত্রিদেশীয় যুদ্ধক্ষেত্র। অস্ট্রেলিয়ার ফাস্ট আর বাউন্সি ট্র্যাকে কার্টলি অ্যাম্ব্রোস, কোর্টনি ওয়ালশ আর ইয়ান বিশপ, এই ক্যারিবীয় পেস ব্যাটারি বা কালি আন্ধির মুখোমুখি হওয়াটা যে কোনো ব্যাটসম্যানের জন্যেই এক চূড়ান্ত দুঃস্বপ্ন। প্রথম ফাইনালে আমাদের টার্গেট ছিল ১৮০ রান, কিন্তু এই ম্যাচের আসল থ্রিলারটা লুকিয়েছিল মাঠের বাইরে, আগের রাতে। সাকলায়েন মুশতাক আর আমি দুজনেই তখন তরুণ রক্ত। ম্যাচের আগের রাতে এক সিনিয়র খেলোয়াড়ের পাল্লায় পড়ে আমরা টিম হোটেলের কারফিউ ভেঙে রাতের শহরে পার্টি করতে বেরিয়ে পড়ি। কিন্তু কে জানত ওই সিনিয়র খেলোয়াড়ই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন? তিনি সোজা গিয়ে কমান্ডার ওয়াসিম আকরামের কাছে আমাদের নামে রিপোর্ট ঠুকে দিলেন। ওয়াসিম ভাই এমনিতে একজন নিখুঁত ভদ্রলোক, যিনি সাধারণত কারোর উপর গলা উঁচিয়ে কথা বলেন না, সোজা সাপটা আক্রমণও করেন না। কিন্তু সেদিন সকালে তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করলেন। তার আল্টিমেটাম ছিল বুলেট ক্লিয়ার, আজ মাঠে পারফর্ম না করলে দলে আর কোনোদিন জায়গা হবে না। ডু অর ডাই, লারার পতন। ক্যারিবীয় পেসারদের আগুনঝরা চোখের দৃষ্টি আর মাথায় অধিনায়কের সেই চরম হুঁশিয়ারি, পরিস্থিতিটা আক্ষরিক অর্থেই ছিল ডু অর ডাই। সাকলায়েন আর আমি ঠিক করলাম আজ জীবন বাজি রেখে লড়তে হবে। ইঞ্জির সাথে ওপেন করতে আমি ৫৪ বলে ৫৩ রানের এক ঝলমলে ইনিংস খেললাম। বল হাতেও ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে তুলে নিলাম ৩টি মহামূল্যবান উইকেট। তবে সেই ম্যাচের সবচেয়ে বড় টার্গেট ছিল অন্য কেউ, ব্রায়ান চার্লস লারা। সেই সময়কার ক্রিকেটের এক জীবন্ত মেথ, বোলারদের রাতের ঘুম হারাম করা এক ত্রাস। লারার ভয়ঙ্কর ব্যাটিং নিয়ে আমাদের ড্রেসিং রুমে বলিউডের একটা জনপ্রিয় গানের প্যারোডি তৈরি হয়ে গিয়েছিল, মারা রে লারা নে মুচকো মারা রে। ২৭ বছর বয়সী সেই ক্রিকেট দেবতার বিপরীতে আমি তখন স্রেফ ২১ বছরের এক আনকরা তরুণ। আমি বল করতে ছুটে গেলাম, লারা বলটা নিচু করে আমার দিকেই ভলি করে বসল। বাকিটা নিছক রিফ্লেক্স আর স্নাউর খেলা। বলটা মাটিতে পড়ার আগেই শূন্যে শরীর ছুঁড়ে দিলাম। ডাইভ দেওয়া অবস্থাতেই বুঝে গিয়েছিলাম ম্যাচটা এবার আমাদের মুঠোয়। ব্রায়ান লারা, কট অ্যান্ড বোল্ড, শাহিদ আফ্রিদি। কি এক অবিশ্বাস্য শিহরণ! আসল জয়। অস্ট্রেলিয়ায় আমার সেই ব্যাটিং তাণ্ডব আমাকে স্থানীয় সংবাদ মাধ্যমে কেট ডাইনামাইট উপাধি এনে দিয়েছিল। রবি শাস্ত্রীর দেওয়া বুম বুম নামটা আরও পরে আসে। টুর্নামেন্ট শেষে দেশে ফেরার পর চারদিকে শুধু আমার জয় জয়কার, স্পন্সরদের ছড়াছড়ি, নারী ভক্তদের ভিড়। কিন্তু সত্যি বলতে আমার চোখ ছিল অন্য কোথাও। বাবার সেই বিশাল আর্থিক ক্ষতির পর পরিবারের যে অন্ধকার সময় শুরু হয়েছিল, আমি শুধু সেখান থেকে তাদের টেনে তুলতে চেয়েছিলাম। আমার লক্ষ্য ছিল একটাই, পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়া আর বাবার হারানো সম্মান আর আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। এর বাইরে আমার আর কোনো চাওয়া পাওয়া ছিল না। অধ্যায় ১০, পাঠান বনাম হিন্দুস্তান। ১৯৯৬ সাল। ক্রিকেট বিশ্ব তখন এক বিশাল পালাবদলের সাক্ষী হচ্ছে। লাহোরে ফাইনালে অস্ট্রেলিয়াকে চূর্ণ করে শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন। লর্ডসে ডিকি বার্ডের বিদায়ী টেস্ট। আর টেস্ট ক্রিকেটে আগমন ঘটেছে দাদা সৌরভ গাঙ্গুলি আর দ্য ওয়াল রাহুল দ্রাবিড়ের। সেই সাথে ফাস্ট বোলিংয়ের সুলতান ওয়াসিম আকরাম তুলে নিয়েছেন তার ৩০০তম টেস্ট উইকেট। এর ঠিক পরের বছর ১৯৯৭ সাল। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমার সামনে এক নতুন রণাঙ্গন, নতুন এক যুদ্ধক্ষেত্র, ইন্ডিয়া। জীবনের প্রথম ভারত সফর, উপলক্ষ ইন্ডিপেন্ডেন্স কাপ। ৪ জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত ছাড়াও আছে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড। এক খণ্ডিত সেনাদল ও রণাঙ্গনের উত্তেজনা। আমাদের মূল ৩ অস্ত্র, ওয়াসিম ভাই,
ওয়াক্কার ভাই আর স্পিন জাদুকর মুশতাক আহমেদ তখন কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত। বাঘা বাঘা এই বোলারদের ছাড়া কাগজে কলমে আমাদের বোলিং লাইনআপকে বেশ দুর্বলই মনে হচ্ছিল, কিন্তু আমাদের শিরোডানা ছিল ইস্পাতের মতো শক্ত। অধিনায়ক রামিজ রাজার নেতৃত্বে আমরা সেই চিরচেনা হালকা সবুজ জার্সি গায়ে চাপিয়ে ভারতের মাটিতে পা রাখলাম। মাঠে নামার আগেই ভারতের সেই উত্তেজনা আমাকে আচ্ছন্ন করে ফেলল। তাজমহল আর ভেলপুরীর স্বাদ নেওয়ার স্বপ্নের চেয়েও আমার রক্তে তখন কেবল একটা নেশাই ফুটছে, ভারতের মাটিতে ভারতকে হারানো। সংবাদ মাধ্যমের ক্যামেরা আর হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা ভক্তদের উন্মাদনা দেখে আমি রীতিমতো হতভাগ হয়ে গেলাম। ভারত সত্যি আধুনিক ক্রিকেটের এক তীর্থস্থান। এই দেশে ক্রিকেট কোনো সাধারণ খেলা নয়, এটা একটা ধর্ম, একটা কাল্ট। মোহালিতের ভুল আর গোয়ালিয়রের বারুদ। মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা প্রথম ম্যাচে একটা বড় কৌশলগত ভুল করে বসলাম। প্রচণ্ড গরমে কিবিরা কাবু হয়ে যাবে ভেবে তাদের আগে ব্যাট করতে পাঠানো হলো, কিন্তু ওপেনার ন্যাথান অ্যাস্টলের ব্যাটে ভর করে তারা আমাদের মারাত্মক ভোগাল। আমার বলে স্টাম্পড হওয়ার আগে অ্যাস্টল একাই করেছিলেন ১১৭ রান। ২৮৬ রানের টার্গেটে তাড়া করতে নেমে আমি ওপেনার হিসেবে ৪৬ বলে ৫৯ রানের ৪টি চার, ২টি ছক্কার এক ঝোড়ো শুরু এনে দিলাম, কিন্তু শেষমেশ আমরা ২২ রানে ম্যাচটা হেরে গেলাম। পরের ম্যাচ গোয়ালিয়রে, যেই শহর একসময় শাসন করত পাঠানরা। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সাইদ আনোয়ার আর আমি ওপেনিংয়ে নামলাম। সাইদ ভাই ধরে খেললেন ৬০ বলে ৩২, আর অন্য প্রান্তে আমি যেন ফেটে পড়া একটা বারুদের স্তূপ। মাত্র ২৯ বলে ৫২ রান, ৯টি চার, ২টি ছক্কা। সাইদ ভাইয়ের সাথে আমার এই ওপেনিং কেমিস্ট্রিটা দুর্দান্ত জমে উঠল। আমরা বোর্ডে তুললাম ২৭৯ রান, যা সে যুগে এক বিশাল পাহাড় সম টার্গেট। রান তাড়া করতে নেমে লঙ্কানরা ৩০ রানে পিছিয়ে থেমে গেল। উত্তর ভারতের সেই দাবদাহের মধ্যেই পাকিস্তান টুর্নামেন্টে নিজেদের আগমনী বার্তা দিয়ে রাখল। চেন্নাইয়ের উত্তাপ আর এক মহাকাব্যিক ইনিংস। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ, তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ভারত পাকিস্তান ম্যাচ মানেই আমার চোখে ভেসে ওঠে ১৯৮৭-র শারজার সেই দৃশ্য। চেতন শর্মার শেষ বলে জাভেদ মিয়াঁদাদের সেই রূপকথার ছক্কা। ওই একটা শট আমাদের পুরো জাতির মনে ভারতের ওপর এক মনস্তাত্ত্বিক শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিল। আমি তখন ছোট, মাঠে বসে দেখার সামর্থ্য ছিল না, কিন্তু টিভির পর্দায় ভারত পাকিস্তান ম্যাচের একটা বলও আমি কখনো মিস করিনি। তবে অবচেতন মনে একটা ক্ষতও ছিল। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার সেই কষ্ট। চেন্নাইয়ের সেই ম্যাচে আমি নিজেকে ভীষণ হতাশ করেছিলাম। সিঙ্গল ডিজিটেই আমার বিদায় ঘণ্টা বাজে। সাইদ ভাইয়ের সাথে ওপেন করতে নেমে গ্যালারির সেই কান ফাটানো গর্জনে আমি আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছিলাম। মনে হচ্ছিল পায়ের নিচের মাটি কাঁপছে, হাতের ব্যাটের অস্তিত্বও যেন আমি টের পাচ্ছিলাম না। মাত্র ৬ বল খেলে ৫ রান করে আমি কুরুভিল্লার বলে সৌরভ গাঙ্গুলির হাতে ধরা পড়ি। কিন্তু আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার কিছুক্ষণ পরই আমাকে আবার মাঠে ডাকা হল। সাইদ আনোয়ার কখন ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন, কিন্তু চেন্নাইয়ের সেই ভয়ঙ্কর আর্দ্রতা আর গরমে তিনি প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে পড়েছেন, সাথে শুরু হয়েছে মারাত্মক ক্র্যাম্প। সাইদ ভাইয়ের রানার হিসেবে আমি আবার মাঠে নামলাম। প্রায় ৩ ঘণ্টা ধরে আমি তার হয়ে দৌড়েছি। আমার জন্যই ব্যাপারটা এতটা ক্লান্তিকর ছিল, আর সাইদ ভাই তো ক্রিজে ছিলেন ২০৬ মিনিট ধরে। সাইদ আনোয়ারের ব্যাট সেদিন কোনো সাধারণ উইলো কাট ছিল না, ওটা ছিল একটা জল্লাদের তলোয়ার। একের পর এক বল বাউন্ডারির বাইরে আছড়ে পড়ছিল। ১৩ বছর পুরনো ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে সাইদ আনোয়ার সেদিন গড়েছিলেন এক নতুন ইতিহাস। ১৪৬ বলে ১৯৪ রান, ২২টি চার আর ৫টি বিশাল ছক্কা, যার মধ্যে অনিল কুম্বলেকে মারা সেই ২-২-৬-৬-৬-৪-এর ওভারটি ছিল অভাবনীয়। সেঞ্চুরির পর চেন্নাইয়ের গ্যালারিতে পিনপতন নীরবতা নেমে এসেছিল। মাঠে তখন কেবল আমারই হাঁকডাক শোনা যাচ্ছিল, ইয়েস, নো, ওয়েট, ডাবল। আমরা ভারতকে ৩২৮ রানের টার্গেট দিলাম। রাহুল দ্রাবিড় সেঞ্চুরি করেও ভারতকে জেতাতে পারলেন না। পাকিস্তান ম্যাচটা জিতে নিল ৩৫ রানে। আকিব জাভেদ একাই নিয়েছিলেন ৫টি উইকেট। আর ম্যাচের পর যা ঘটল তা ভারত পাকিস্তান ক্রিকেট ইতিহাসে বিরল।
প্রায় 50,000 ভারতীয় দর্শক উঠে দাঁড়িয়ে পাকিস্তান দলকে স্ট্যান্ডিং ওভেশন বা করতালির মাধ্যমে সম্মান জানাল। ক্রিকেট যখন শান্তির দূত। পরবর্তী বছরগুলোতে আমি আরও বহুবার ভারতের বিপক্ষে মাঠে নেমেছি। 1998-এর ঢাকা ফাইনাল, 2004, 2005, 2007-8-এর বিশ্বকাপ এবং 2011 সালের সিরিজ। যতই রাজনৈতিক জটিলতা থাকুক না কেন, আমি সবসময় বিশ্বাস করেছি এবং করি, দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ক্রিকেট। ক্রিকেটাররাই এই দুই দেশের আসল রাজদূত।